প্রিয় ছাত্রছাত্রী, পিএস জিও চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং দেখার জন্যে তোমাদের সকলকে আরেকবার ধন্যবাদ। আজ তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি ভূগোল পাঠের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, অর্থাৎ মুদ্রার এপিঠ এবং ওপিঠ। তা হলো মানচিত্র বা ম্যাপ। প্রথমে আসা যাক, এই ম্যাপ বা মানচিত্র শব্দটি কিভাবে আমাদের সামনে এসেছে তার একটি ছোট্ট ইতিহাস আমরা জেনে নিই। মানচিত্র শব্দটি ম্যাপ শব্দ ল্যাটিন শব্দ মাপ্পা থেকে এসেছে, যার অর্থ হলো টেবিল ক্লথ বা চৌকো কাপড়ের টুকরো বা ন্যাপকিন। এখন এই অতীতকালে যেহেতু এই কাপড়ের টুকরো বা ন্যাপকিনের উপরে বা চামড়ার টুকরের উপরেও অনেক সময় আমরা দেখতে পাই যে মানচিত্র আঁকা হতো বলে এই ধরনের নামকরণ হয়েছে, এবং পরবর্তীকালে ইংরাজিতে এই শব্দটি ম্যাপ হিসাবে শব্দটি উঠে এসেছে আমাদের সামনে। তাহলে আমরা যদি দেখি যে মানচিত্র বাংলায় যদি আমরা আসি, বাংলায় মানচিত্র মানে হচ্ছে মান প্লাস চিত্র, অর্থাৎ নির্দিষ্ট মাপে বা স্কেলে ভূপৃষ্ঠের অংশবিশেষের অঙ্কিত যে চিত্র তাকে আমরা বলি ম্যাপ বা মানচিত্র। বাংলায় বলি মানচিত্র, ইংরেজিতে বলা হয় ম্যাপ। এবার তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব যে এই মানচিত্রের সৃষ্টি এবং বিবর্তন, অর্থাৎ কিভাবে আজকের যে আধুনিক যে মানচিত্র আমরা দেখি এই মানচিত্রগুলো তোমাদের সামনে এসেছে। প্রাথমিকভাবে যদি আমরা লক্ষ্য করি যে আদিম অবস্থায় মানুষ যখন গুহা মানব ছিল, তখন মানুষ গুহার গায়ে লতা পাতার রং দিয়ে শিকারের অবস্থান বোঝানোর জন্যেই কিন্তু প্রথম তারা মানচিত্র এঁকেছিল। এরপর 2300 খ্রিস্টাব্দ পূর্বে, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের 2300 বছর আগে মেসোপটেমিয়া সভ্যতায় নিদর্শন হিসাবে আমরা পেয়ে থাকি যে ইরাকে যে পোড়া মাটির যে ফলক, সেটি কিন্তু পৃথিবীর মানচিত্রের অনুলিপি হিসাবে আমরা পেয়ে থাকি। আজ থেকে প্রায় 3000 বছর আগে মিশরে রাজস্ব আদায়ের উদ্দেশ্যে মানুষ প্রথম মানচিত্র তৈরি করেন। গ্রিক দার্শনিক অ্যানাক্সিম্যান্ডার, অ্যারিস্টটল, এরাটোস্থেনিস, টলেমি ছিলেন আধুনিক মানচিত্রবিদ্যার পথিকৃৎ। গ্রিকরাই কিন্তু প্রথম পৃথিবীর উপর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে যে কাল্পনিক ভৌগোলিক জালক আঁকা এবং সেগুলি এঁকে পৃথিবীর উপর কোনো স্থানের অবস্থান নির্ণয়ের যে পদ্ধতি আবিষ্কার করেন, সেটি কিন্তু গ্রিকদেরই অবদান অনস্বীকার্য। গ্রিক দার্শনিক অ্যানাক্সিম্যান্ডার যীশুখ্রিস্টের জন্মের 610 বছর আগে ভূমধ্যসাগরকে ঘিরে প্রথম কিন্তু পৃথিবীর যে মানচিত্র তিনি প্রস্তুত করেন। তাহলে প্রথম মানচিত্র অঙ্কনের যে কৃতিত্ব সেটি কিন্তু অ্যানাক্সিম্যান্ডারকে আমরা দিতে পারি। সেটি কিন্তু সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র তিনি অঙ্কন করেন সেই হিসাবে। এর পরবর্তীকালে যদি আমরা লক্ষ্য করি, পরবর্তীকালে 1535 খ্রিস্টাব্দে গ্রিক পণ্ডিত টলেমি তার জিওগ্রাফিয়া গ্রন্থে সর্বপ্রথম পৃথিবীর একটি মানচিত্র অঙ্কন করেন এবং তিনি 26টি আঞ্চলিক মানচিত্র অঙ্কন করে মানচিত্রের রেনেসাঁস বা একটা বিপ্লব তিনি ঘটান। সেই কারণে টলেমিকে আধুনিক মানচিত্রের জনক আমরা বলে থাকি। তাহলে প্রথমে প্রশ্ন হচ্ছে যে মানচিত্র প্রথম কে আঁকেন, তাহলে সেটার উত্তর হবে অ্যানাক্সিম্যান্ডার। এবং যদি বলা হয় আধুনিক মানচিত্রের জনক কাকে বলা হয়, তাহলে কিন্তু আমরা এক বাক্যে সবাই স্বীকার করে নেব, টলেমি। এবার যে বিষয়টি তোমাদেরকে আমি স্বচ্ছভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কারণ অধিকাংশই ছাত্রছাত্রীরা তোমরা ভুল করো যে বিষয়টি, সেই বিষয়টি আমি এখন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তা হলো স্কেচ কী এবং মানচিত্র কী। দেখো, তোমাদের সামনে যে দুটো ছবি আমি দেখাচ্ছি, যদি প্রশ্ন করি যে এই ছবি দুটো বা এই দুটো কী, তোমরা কিন্তু সবাই এক বাক্যে বলবে যে স্যার দুটো পশ্চিমবঙ্গের ম্যাপ আপনি আঁকিয়েছেন। তোমরা একমত হলেও আমি একমত নই। আমি কিন্তু প্রথম যে আমি ছবিটা তোমাদের দেখাচ্ছি, এই ছবিটাকে আমি কোনো মতেই আমি পশ্চিমবঙ্গের মানচিত্র বা পশ্চিমবঙ্গের ম্যাপ বলে মেনে নিতে পারছি না। কিন্তু তোমাদের ডান দিকের যে ম্যাপটি, সেটিকে আমি পশ্চিমবঙ্গের ম্যাপ বলে মেনে নিতে পারবো। তাহলে প্রশ্ন যে একই তো ছবি স্যার, আপনি বাঁ দিকেরটাকে ম্যাপ বলছেন না কিন্তু ডান দিকটাকে ম্যাপ বলছেন বা মানচিত্র বলছেন কেন? বাঁ দিকেরটা বলতে পারছি না এই কারণে, কারণ বাঁ দিকের যে ছবিটি, সেই ছবির মধ্যে কোথাও স্কেল এর উল্লেখ করা নেই।
কিন্তু দেখো ডান দিকের যে ছবিটি সেই ছবির মধ্যে কিন্তু একটি নির্দিষ্ট স্কেল উল্লেখ করা আছে। তাহলে যে সমস্ত ছবির যদি আমি নির্দিষ্ট স্কেল বা অভিক্ষেপ না মেনে আমরা কাল্পনিকভাবে যদি সেটি আঁকি, তখন সেটি আমাদের কাছে শুধুমাত্র স্কেচ বলে পরিচিত হবে, সেটি কখনোই মানচিত্র বা ম্যাপ বলে আমাদের সামনে আসবে না। আর মানচিত্র কাকে বলবো? ওই ছবিটারই যদি আমরা নির্দিষ্ট অভিক্ষেপ ও স্কেল অনুসারে ওটিকে যদি আমরা অঙ্কন করি, তখন তাকে আমরা বলবো মানচিত্র। তাহলে এবার প্রশ্ন চলে আসে আমাদের সামনে যে স্যার অভিক্ষেপ কী এবং মানচিত্রের স্কেলই বা কী? তো সেই বিষয়টি এবার আমি তোমাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করছি। প্রথমে আসছি মানচিত্রের স্কেল কী, যেটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, একটি ছবি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি, একটি পশ্চিমবঙ্গের ম্যাপ। পশ্চিমবঙ্গের ম্যাপের মধ্যে দেখো কৃষ্ণনগর থেকে কলকাতা আমি একটা দাগ টেনেছি, এবং এই দাগের যদি আমরা স্কেল দিয়ে মাপি তাহলে আমরা দেখতে পাবো এই দাগ 3 সেন্টিমিটার। এখন ম্যাপের দেখো একটা জায়গায় লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ যে 1 সেমিতে 30 কিলোমিটার। অর্থাৎ এই ম্যাপের মধ্যে যে কোনো জায়গায় তুমি 1 সেন্টিমিটার দূরত্ব তোমার দেখানো মানে সেটি 30 কিলোমিটার বাস্তবে নির্দেশ করবে। তাহলে আমি যদি এখন কলকাতা কৃষ্ণনগর থেকে কলকাতা এটা স্কেল দিয়ে মেপে নিলাম কত, 3 সেমি। তাহলে 3 সেমি মানে আমরা এর আগে দেখেছি যে 1 সেমিতে 30 কিমি, তাহলে 3 সেমিতে কত হবে? 3 × 3 = 90 কিমি। অর্থাৎ বাস্তব মানে কোনো মানচিত্রের মধ্যে আমরা যদি 3 সেন্টিমিটার দূরত্ব যেটা পেলাম সেটি আমরা যদি বলি মানচিত্রের দূরত্ব, সেটি বাস্তবে বা ভূমিতে আমরা দেখতে পাচ্ছি যে অরিজিনাল কৃষ্ণনগর থেকে কলকাতার দূরত্ব 90 কিলোমিটার। তাহলে এখন যদি আমরা অঙ্কটার নিচের দিকে একটু তাকাই, যে 1 সেমিতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 সেমিতে 1 সেমিতে 30 কিমি। তাহলে পরবর্তীকালে আমি পরের লাইনে লিখলাম 1 সেমিতে 30-এর পরে 5টা শূন্য দিয়ে গুণ করলাম, তার মানে 3-এর পরে 6টা শূন্য সেমি। এরপরের লাইন দেখো সেমি সেমি তুলে দিলাম, তাহলে থাকলো কি 1 সেমিতে এত সেমি, তাহলে আমি 1:3-এর পরে 6টা শূন্য আমি লিখতে পারি। তাহলে এই 1:3-এর পরে 6টা শূন্য, এই যে আমরা মানটা পেলাম, তাহলে এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 মানে হচ্ছে মানচিত্রের দূরত্ব, দেখো উপরে লেখা আছে, এবং 30 কিমি যেটা ছিল সেটি হচ্ছে ভূমিভাগের দূরত্ব। তাহলে আমি যদি এখন এটাকে সংজ্ঞা আকারে তৈরি করি যে মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্বের যে অনুপাত, তাকে আমরা বলছি স্কেল। আবার একটু বুঝে নাও, মানচিত্রের যে দূরত্ব এবং ভূমিভাগের যে দূরত্ব তাদের দুজনের যে অনুপাত, তাকে আমরা বলছি স্কেল। তাহলে প্রত্যেকটা ম্যাপের মধ্যে এই স্কেল যদি না দেয়া থাকে, তাহলে সেই ম্যাপটি কিন্তু আমাদের কাছে শুধুমাত্র একটি ড্রয়িং বা স্কেচ ছাড়া আর কিচ্ছু হবে না। তাই ম্যাপের স্কেলের সাহায্যে আমরা কখনো ম্যাপকে বড় করতে পারি, কখনো ছোট করতে পারি, কখনো মাঝারি করতে পারি। আমি এর পরের যখন ম্যাপের শ্রেণীবিভাগ পড়াবো তখন তোমাদের দেখাবো যে কিভাবে আমরা স্কেল অনুযায়ী আমরা ম্যাপ ছোট বড় করতে পারি। তাহলে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় মানচিত্রের ক্ষেত্রে, স্কেল। এবার যে বিষয়টি আসবো সেটি হচ্ছে মানচিত্রের অভিক্ষেপ। অর্থাৎ এটিও একটি মানচিত্র তৈরি হতে গেলে তার সমানভাবে দায়ী তার অংশবিশেষ। অর্থাৎ ত্রিমাত্রিক পৃথিবী, তোমরা জানো পৃথিবীর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। তো এই ত্রিমাত্রিক পৃথিবীকে আমরা যদি এই পৃথিবীর কিছু অংশকে যদি আমরা বেছে নিই, এবং ছবির মধ্যে দেখো আমি দেখানোর চেষ্টা করেছি একটা অংশকে, পুরো পৃথিবীটাকেও হতে পারে বা কিছু অংশকে যদি আমরা বেছে নিই, তাহলে সেই অংশের যে ক্ষুদ্রাকৃতি সমতল কাগজের উপরে আমরা অক্ষাংশ এবং দ্রাঘিমার সাহায্যে যদি আমরা দ্বিমাত্রিকভাবে প্রদর্শন করার যে জ্যামিতিক নিয়ম, তাকে আমরা বলছি মানচিত্র অভিক্ষেপ। আবার বলছি, অক্ষাংশ এবং দ্রাঘিমা দ্বারা গঠিত যে ছক তৈরি করছো, দেখো ছবির মধ্যে দেখতে পাচ্ছ তোমরা, এই ছকের মধ্যে যখন আমরা মানচিত্র অঙ্কন করি তখন তাকে আমরা বলছি মানচিত্র অভিক্ষেপ। তাহলে মানচিত্র অভিক্ষেপ এবং মানচিত্রের স্কেল, এই দুটো বিষয় কিন্তু একটা স্কেচকে মানচিত্রে রূপান্তরিত করার জন্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ স্কেচের ক্ষেত্রে এই মানচিত্রে স্কেচের মধ্যে স্কেল বা এই অভিক্ষেপ এর কোনো ধারণা থাকে না, কিন্তু মানচিত্রের ক্ষেত্রে অবশ্যই স্কেল এবং অভিক্ষেপ এই ধারণাটি থাকতে হবে, না হলে সেটি কিন্তু আমাদের কাছে মানচিত্র হবে না বা ম্যাপ হবে না, সেটি শুধুমাত্র একটি স্কেচ রূপে বা একটি ড্রয়িং রূপে বা একটা ছবি রূপে আমাদের সামনে আসবে। এবার তোমাদের সামনে উপস্থিত হচ্ছি
মানচিত্রের উপাদান বা আমরা মানচিত্রের বৈশিষ্ট্যও বলতে পারি, বা মানচিত্র তৈরির যে পদ্ধতি, তার যে বিষয়গুলো থাকে সেগুলো আলোচনা আমরা বলতে পারি এক কথায়। তাহলে আসছি প্রথমে মানচিত্রের উপাদান। মানচিত্রে কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা উপাদানের ভিত্তিতে এটি আমরা মানচিত্র হিসেবে আমাদের সামনে প্রকাশিত হয়। প্রথম 1 নম্বর, তোমরা ম্যাপটি দেখতে পাচ্ছ। প্রথমে মানচিত্রের মধ্যে দেখো একটি শিরোনাম থাকবে। শিরোনাম মানে তোমার হেডিং, যেটাকে আমরা ইংরেজিতে বলি হেডিং। ধরো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে দেখো একটা হেডিং আছে, যেটি সেটা হেডিংটা তোমার ভারতের রাজনৈতিক মানচিত্র, পশ্চিমবঙ্গের নদ নদীর মানচিত্র ইত্যাদি যে কোনো একটা হেডিং তোমার এখানে থাকতে পারে। তো একটা প্রথম কথা হচ্ছে মানচিত্রের একটা শিরোনাম বা হেডিং থাকতে হবে। 2 নম্বর হচ্ছে দিক, অর্থাৎ মানচিত্রের মধ্যে দেখতে পাচ্ছ তোমার ছবিটার মধ্যে মানচিত্রটার একটা কোন দিকটা উত্তর দিক, সেই দিকটা আমরা তীর চিহ্নের মাধ্যমে দেখিয়ে থাকি। একে আমরা বলি উত্তর রেখা বা নর্থ লাইন, NORTH, নর্থ LINE, লাইন। নর্থ লাইন আমরা দেখাই মানচিত্রের মধ্যে, অর্থাৎ ম্যাপের সবসময় উপরের দিকটা তোমরা জানো যে কোনো ম্যাপের যদি কিছু না উল্লেখ করা থাকে তাহলে অলওয়েজ সেই ম্যাপের উপরের দিকটা হচ্ছে উত্তর দিক থাকে, এবং তার ডান দিক হচ্ছে পূর্ব দিক, বাঁ দিক হচ্ছে পশ্চিম, এবং নিচের দিকটা হচ্ছে তোমার দক্ষিণ দিক। তাহলে 2 নম্বর হচ্ছে ম্যাপের দিক থাকতে হবে। 3 নম্বর হচ্ছে ম্যাপের একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান হলো স্কেল। আমি একটু আগেই বলেছি স্কেল ছাড়া কোনো মানচিত্র আমাদের কাছে কিন্তু মানচিত্র হবে না, সেটি একটি ছবি ছাড়া আর কিছুই হবে না। তাহলে স্কেল, তোমরা মানচিত্রের মধ্যে দেখতে পাচ্ছ স্কেল কোথায় আছে, এই যে আমি দেখানোর চেষ্টা করছি। তাহলে এটি হচ্ছে স্কেল। 4 নম্বর হচ্ছে নির্দেশিকা, অর্থাৎ মানচিত্র হতে গেলে অবশ্যই কিছু নির্দিষ্ট রং বা প্রতীক বা বিভিন্ন চিহ্নের সাহায্যে তুমি যে বিষয়গুলো মানচিত্রের মধ্যে দেখাতে চাইছো সেগুলো তোমাকে দেখাতে হবে। দেখো আমি ম্যাপটার মধ্যে দেখানোর চেষ্টা করেছি যে নির্দেশকগুলো কি আছে, এবং দেখো তার মধ্যে কালারিং দিয়ে এখানে নির্দেশক আমরা বা ইন্ডেক্স আমরা ইংরেজিতে বলি বা সূচক আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এরপর দেখো 5 নম্বর যেটি আছে দ্রাঘিমা এবং অক্ষাংশের বিস্তার। একটি ম্যাপের মধ্যে অবশ্যই কিন্তু দ্রাঘিমা রেখা এবং অক্ষাংশের বিস্তার থাকতে হবে, এবং এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা দ্বারা যে দেখো চৌকো বক্স তৈরি হয়েছে, এগুলোকে আমরা বলি গ্রিড বা ভূজালোক। তোমরা ক্লাস 9-এর একদম প্রথম দিকে পড়ে এসছো যে গ্রিড বা ভূজালোক কী, তাই সেই বিষয়গুলো কিন্তু এই মানচিত্রে থাকতে হবে। আর লাস্ট যে বিষয়টি থাকতেই হবে সেটি হচ্ছে মানচিত্রের সীমানা, অর্থাৎ মানচিত্রের চারপাশে সরু ও মোটা সরলরেখা দ্বারা আমরা বহিঃসীমানা টানা থাকে। সেই বহিঃসীমানা কখনো রাজনৈতিক হতে পারে, কখনো সেটি আন্তর্জাতিক হতে পারে, কখনো সেটি জেলাভিত্তিক হতে পারে ইত্যাদি। অর্থাৎ একটি অংশ থেকে অন্য একটি অংশে আলাদা করে দেখানোর জন্যে মানচিত্রের কিন্তু একটি সীমানা বা সীমারেখা থাকতে হবে। তাহলে এই বিষয়গুলি একটি মানচিত্রের মধ্যে আমরা দেখতে পাবো। এবার যে বিষয়টি আলোচনা করব সেটি মানচিত্র তৈরির পদ্ধতি, অর্থাৎ একটা মানচিত্র বা একটা অঞ্চলে কিভাবে আমরা একটা মানচিত্র তৈরি করতে পারি সেই পদ্ধতি আমরা এবার আলোচনা করব। মানচিত্র তৈরির পদ্ধতি হিসাবে যদি আমরা আসি, প্রথমে আমরা 3টি পদ্ধতিতে আমরা মানচিত্র তৈরি করে থাকি। প্রথম হচ্ছে জরিপ পদ্ধতি। জরিপ পদ্ধতি মানে হচ্ছে মাপযোগ করে আমরা তৈরি করি। এই জরিপ পদ্ধতিতে যে সমস্ত যন্ত্রপাতি লাগে আমরা সেগুলো একটু যদি পেছন দিক দিয়ে দেখি তাহলে দেখতে পাচ্ছ ছবিতে, একে বলা হয় চেন। এই যে দেখতে পাচ্ছ এগুলো চেন, আগেকার দিনে মাপ হতো খুব, এখন আর এই চেন দিয়ে মাপ হয় না একটা, তো এইগুলো আগেকার দিনে মাপ করা হতো। দ্বিতীয় হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে ফিতে, এখানে দেখতে পাচ্ছ ফিতে, এটার সঙ্গে সবাই পরিচিত যে তোমরা এই ধরনের ফিতে দিয়ে আমরা বিভিন্ন মাপযোগ করি। এরপর আসছি দেখো কম্পাস। কম্পাসের নাম শুনেছো তোমরা, কম্পাস দিয়েও আমরা বিভিন্ন ধরনের পরিমাপ করে থাকি বিভিন্ন বিষয়। এবং থিওডিলাইট, দেখো এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ থিওডিলাইট, এটা আধুনিক একটি যন্ত্র। এই থিওডিলাইটের সাহায্যেও কিন্তু আমরা জমির জরিপ করে থাকি বা জমির মাপযোগ করে থাকি। এখন এই জরিপের দ্বারা জমি নিখুঁতভাবে মাপযোগ করে একটি নির্দিষ্ট স্কেল অনুযায়ী আমরা সংশ্লিষ্ট অঞ্চলের একটি মানচিত্র তৈরি করতে পারি। দ্বিতীয় যেটি আসছে সেটি হচ্ছে আলোকচিত্র পদ্ধতি। আলোকচিত্র পদ্ধতি বলতে আমরা ছবি তুলে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ উপরে যে আমরা বিমান থেকে যদি ছবি তুলতে পারি, বা ধরো কখনো কখনো আমরা কোনো বেলুন আকাশে উড়িয়ে দিয়ে, বড় বেলুন, সেখান থেকে আমরা ছবি তুলতে পারি। তাহলে এইগুলো হচ্ছে আমরা আলোকচিত্র, মানে অর্থাৎ ছবির মাধ্যমে আমরা উপর থেকে আমরা ছবি তুলি, সেই ছবির সাহায্যে আমরা বিভিন্ন মানচিত্র তৈরি করতে পারি। আর একদম আধুনিক যেটি সর্বাধুনিক এবং নির্ভুল এবং তথ্য নির্ভর যে পদ্ধতি সেটি হচ্ছে দূর সংবেদন পদ্ধতি বা GIS, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। তোমরা জানো এই GIS-এর মাধ্যমে আমরা কৃত্রিম উপগ্রহ থেকে যে সমস্ত প্রাপ্ত যে ছবি পাই কোনো অঞ্চলে, সেই তথ্যের সাহায্যে আমরা কম্পিউটারের মাধ্যমে মানচিত্র তৈরি করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ ছবিটির মধ্যে কিভাবে আমরা কৃত্রিম উপগ্রহ থেকে ছবি তুলে
সেগুলোকে সংগ্রহ করছি আমরা, এবং সংগ্রহ করার পরে সেগুলো কম্পিউটারের মাধ্যমে ফেলে সেখানে বিভিন্ন ধরনের আমরা তার বিভিন্ন রকমের সংশ্লেষ করে আমরা আধুনিক পদ্ধতিতে আমরা ম্যাপ তৈরি করতে পারি। তাহলে এই গেল আধুনিক ম্যাপ তৈরির কৌশল, সেগুলি বিষয়ে তোমাদের আলোচনা করা হলো। এবার যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে মানচিত্রের শ্রেণীবিভাগ। মানচিত্রের শ্রেণীবিভাগ আমরা বিভিন্ন ধরনের পদ্ধতিতে আমরা ভাগ করতে পারি। তোমরা ছবিটির মধ্যে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের স্কেলের ভিত্তিতে, উপস্থাপনের ভিত্তিতে, স্কেলের ভিত্তিতে আবার আমরা ভাগ করি। তা এখন যেটি আমি আলোচনা করব সেটি হচ্ছে স্কেলের ভিত্তিতে। স্কেলের ভিত্তিতে আমরা মানচিত্রকে 3 ভাগে ভাগ করেছি। 1 নম্বর হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র, 2 মাঝারি স্কেলের মানচিত্র, 3 হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র। এখন এইখানে দেখো যে ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি, এখানে 3টে ছবিতে আমি কিভাবে ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ স্কেলের মানচিত্র তৈরি হয় এবং কাকে বলে সেটা, সেই ধারণাটা পরিষ্কার করার জন্য আমি তোমাদের এই বিষয়টি উপস্থাপন করলাম। দেখো প্রথম যে ম্যাপটি তোমাদের একদম দেখো বাঁদিকে যেটি রয়েছে একটি ভারতের ম্যাপ, মাঝখানে দেখো রয়েছে একটি পশ্চিমবঙ্গের ম্যাপ, এবং একদম ধারের দিকে তোমাদের ডান দিকে দেখো একটা ম্যাপ আঁকিছে, এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের ম্যাপ। এখন নদিয়া ডিস্ট্রিক্টের ম্যাপের নিচে যদি তোমরা দেখো 1:50,000, মানে অর্থাৎ এক অনুপাতে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে তুমি দেখতে পাচ্ছ যে এই 1:50,000কে আমি এইভাবে লিখতে পারি 1 সেন্টিমিটারে। আমরা যদি ওখানে সেন্টিমিটার থেকে কিলোমিটারে আসি তাহলে 1 সেন্টিমিটারে দেখো লেখা আছে 0.5 কিলোমিটার। তার মানে 1 সেন্টিমিটারে হাফ কিলোমিটার। তুমি নদিয়া ডিস্ট্রিক্ট যে ম্যাপটা তৈরি করেছি আমরা 1 সেন্টিমিটারে হাফ কিলোমিটার, এবং দেখো তিনটেরই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাপের বক্সের মধ্যে আমি আঁকিয়েছি। অর্থাৎ তিনটেরই কিন্তু মানে যে ক্ষেত্রমান সেটা কিন্তু দেখো আমি একটা জায়গার মধ্যে দেখানোর চেষ্টা করেছি, যেদের আয়তন বা দৈর্ঘ্যে কত বড় সেটা তিনজনেরই কিন্তু একই মাপ। কিন্তু দেখো নদিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যেটা দেখানো হচ্ছে 1 সেন্টিমিটারে হাফ কিলোমিটার, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখো দেখানো হয়েছে 1 সেন্টিমিটারে 1 কিলোমিটার, এবং ভারতবর্ষের ক্ষেত্রে দেখো দেখানো হয়েছে 1 সেন্টিমিটারে 10 কিলোমিটার। তাহলে তোমরা এখানে নিশ্চয়ই বুঝতে পারছো যে ভারত সবথেকে বড়, অথচ 1 সেন্টিমিটারে ওই ভারতের ম্যাপের মধ্যে আমরা 10 কিলোমিটার মানে জায়গা বোঝাচ্ছি, মানে 1 সেন্টিমিটার দাগ দিলে তুমি সেখানে 10 কিলোমিটার বোঝাবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 1 সেন্টিমিটার জায়গা যদি ওখানে বোঝাও সেটি 1 কিলোমিটার বোঝাবে, আর যদি তুমি নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে কোনো 1 সেন্টিমিটার জায়গা দেখাও সেটি হাফ কিলোমিটার। তার মানে কোনো একটা ছোট জায়গাকে দেখো আমরা যখন বড় করে দেখাচ্ছি তখন সেটাকে আমরা বলছি বৃহৎ স্কেলের মানচিত্র। যেমন নদিয়া ডিস্ট্রিক্টের ম্যাপ এখানে হচ্ছে একটি বৃহৎ স্কেলের মানচিত্র। আর দেখো পশ্চিমবঙ্গটা মাঝারি, অর্থাৎ খুব বড় না আবার খুব ছোটও না। আর ভারত দেখো অনেক বড় দেশ, কিন্তু দেখো ওই নদিয়া ডিস্ট্রিক্টের মতনই আকৃতির মধ্যে আমরা কিন্তু ভারতকে দেখানোর চেষ্টা করেছি। তাহলে এত বড় ভারত নদিয়া ডিস্ট্রিক্টের মতন আকৃতিতে আমরা দেখাচ্ছি, নিশ্চয়ই তাহলে কী হবে, স্কেল দেখো 1 সেন্টিমিটারে 10 কিলোমিটার হচ্ছে। তাহলে এই জন্য এটি হচ্ছে ক্ষুদ্র স্কেল। অর্থাৎ যত বড় ম্যাপ হবে সেটিকে যদি ছোট জায়গার মধ্যে দেখাও তাহলে তার স্কেল ক্ষুদ্র হবে, আর যদি তুমি ছোট একটা জায়গাকে বড় করে দেখাও তখন তাকে আমরা বলছি বৃহৎ স্কেলের মানচিত্র। মানে অনেকটা তোমাদের এই যে ক্যামেরার ছবি জুম করার মতন, অর্থাৎ যদি তোমরা জুম করো তাহলে দেখবে অনেক ছোট জায়গা বড় দেখাচ্ছে, আবার যদি তুমি জুম করে যদি ছোট করে নিয়ে আসো তাহলে দেখবে যে ছোট জায়গা মানে বড় জায়গা অনেক ছোট দেখাচ্ছে। তাহলে এই গেল ক্ষুদ্র স্কেলের মানচিত্র, মাঝারি স্কেলের মানচিত্র এবং বৃহৎ স্কেলের মানচিত্র। ক্ষুদ্র স্কেলের মানচিত্রের মধ্যে, এই বৃহৎ স্কেলের মানচিত্রের মধ্যে আমরা 2-1টা স্কেলের নতুন আমরা নাম শুনবো, সেগুলো আমি পরে তোমাদের আলোচনা করছি। তাহলে আমরা ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ এই যে মানচিত্র কীভাবে তৈরি হয় সেগুলো এখানে আমি তুলে ধরার তোমাদের চেষ্টা করলাম। এবার যে বিষয়টি আলোচনা করব সেটি একেবারেই মানচিত্রের সঙ্গে জড়িত, অর্থাৎ মানচিত্র বিদ্যা, মানে কার্টোগ্রাফি বলি আমরা, CARTOGRAPHY। কার্টোগ্রাফি কি না, যে বিশেষ শাস্ত্রে আমরা মানচিত্র অঙ্কন সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচিত হয় তাকে আমরা কার্টোগ্রাফি বলি। আবার বলছি, মানচিত্র যে বিশেষ শাস্ত্রে মানচিত্র অঙ্কন সম্পর্কিত বিষয় আলোচিত হয় তাকে আমরা কার্টোগ্রাফি বলি। আর যিনি মানচিত্রবিদ্যায় দক্ষ হন তাকে আমরা কার্টোগ্রাফার বলি। যিনি মানচিত্র আঁকতে সক্ষম হয় তাকে আমরা কার্টোগ্রাফার বলি। আমাদের ভারতবর্ষের মানচিত্র আঁকার ক্ষেত্রে আমরা সার্ভে অফ ইন্ডিয়া এর নামটা আমরা শুনে থাকবো। আমরা এই পরবর্তী ক্লাসে সার্ভে অফ ইন্ডিয়ার যে বিষয় সেটি তোমাদের আমি সামনে তুলে ধরার চেষ্টা করব। সার্ভে অফ ইন্ডিয়া আমাদের ভারতবর্ষের ম্যাপিং যে ব্যাপারটা, সেই ম্যাপ তৈরির যে একটি সংস্থা বলো সেটি কিন্তু করে থাকে ভারতবর্ষের ম্যাপ তৈরির ক্ষেত্রে। এর সদর দপ্তর আমরা দেখব দেরাদুনে অবস্থান করছে ভারতীয় সর্বেক্ষণ বিভাগ। এটি 1767 সালে স্থাপিত হয় এবং ভারতের যে দেরাদুন
আমরা উত্তরাখণ্ডের রাজধানী তোমরা জানো এখন যে দেরাদুন, সেই দেরাদুনে আছে। এবং আমাদের কলকাতায় এর শাখা সহ মানে অফিস আছে উড স্ট্রিট তোমরা যদি যাও তাহলে এই সার্ভে অফ ইন্ডিয়া মানে শাখা সহ তোমরা দেখতে পাবে। তাহলে এই গেল তোমাদের মানচিত্রের যে আমাদের ভারতীয় যে মানচিত্র তৈরি হয় তার যে বিভিন্ন সংস্থার নাম, তার নাম হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া। আমার চ্যানেলটি তাহলে তোমরা এইভাবেই দেখতে থাকো এবং পরবর্তী ভিডিও বা পরবর্তী ক্লাস পাওয়ার জন্যে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। সকলকে আরেকবার ধন্যবাদ। এরপরের ক্লাস তোমাদের পাঠানোর জন্য আমি তোমাদেরকে সহযোগিতা করব।